এই মুহূর্তে প্রচুর আলোচনা চলছে মনোনয়ন নিয়ে। বিএনপি এর মধ্যে মনোনয়ন ঘোষণা করেছে 200-র বেশি আসনে। এর পাশাপাশি এনসিপির কিছু কিছু মনোনয়নের খবর আমরা পাচ্ছিলাম, সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। এর পাশাপাশি আজকে সরকারের তরফ থেকে সময় বেঁধে দেওয়া হচ্ছে 1 সপ্তাহ ঐকমত্যে পৌঁছানোর জন্য রাজনৈতিক দলগুলোকে, নাহলে সরকার নিজের সিদ্ধান্ত নেবে। সে ব্যাপারেও খানিকটা কথা বলতে চাই। 3 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন রুমিন ফারহানা, ব্যারিস্টার ল, সাবেক সংসদ সদস্য, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, তিনি কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবং আছেন জনাব শাহেদ আলম, তিনি সাংবাদিক ও বিশ্লেষক। আপনাদের 3 জনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব শাহেদ আলম, আপনার কাছে আসতে চাই। সবশেষ আপনার সাথে স্ক্রিন শেয়ার করা হয়েছিল বোধহয় 2014 সালে। সেই নির্বাচনের সময় মনে পড়বে আপনার সেই দিনগুলোর কথা। একেবারে ভিন্ন প্রেক্ষাপটে এখন আজকে যখন এই মনোনয়নগুলো দেয়া হলো বিএনপির তরফ থেকে, আপনার কাছে কি মনে হয়েছে? আসলে নির্বাচন নিয়ে কি ধোঁয়াশা খানিকটা কাটছে, নাকি এখন অনিশ্চয়তা অনেকটাই থেকে গেছে? ধন্যবাদ মঞ্জুর। আমি খুবই খুশি আপনার সাথে বসতে পেরে, কারণ আপনার 24-এর আন্দোলনের যে রোল, এবং হঠাৎ করে এসে মনে হলো সামনে একজন ত্রাতা আসলো এবং কথা বলা শুরু করলো, এরপর আবার হঠাৎ করে আপনি আপনার কাজে ফিরে গেছেন, এমন না ওইটার সুবিধা নেওয়ার জন্য আপনি লালায়িত ছিলেন। সো আমি আসার পরে আপনার সাথে যে বসতে পারবো, এটা আমার সৌভাগ্য আজকে। তো আমি ওইটা বলেই শুরু করছি। এবং আমার 2 জন খুব প্রিয় মানুষ, রুমিন ফারহান আমার খুব প্রিয় মানুষ, আব্দুল মান্নান ভাই আমার খুব প্রিয় মানুষ। আজকে সবাই নির্বাচনমুখী, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আজকে যখন আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম এবং সব জায়গায় নমিনেশন নিয়ে আলোচনা হচ্ছে, এবং খুবই ইন্টারেস্টিংলি বিএনপি নমিনেশন ঘোষণার সাথে সাথেই ধরেন এনসিপির নমিনেশনগুলো ঘোষিত হয়ে গিয়েছে, আর ওনারা তো বহুত আগে থেকে শুরু করেছেন। তো সব দিককে হিসেব বলে যে আমরা সত্যি সত্যি একটা নির্বাচনের রাস্তায় ঢুকে গিয়েছি। এবং আপনি রাস্তার রিক্সাওয়ালা, ড্রাইভার, উবার ড্রাইভার, সবজি বিক্রেতা, যার কাছেই শুনবেন যে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচন হবে, নির্বাচন নিয়ে। সুতরাং আমার মনে হয় যে নির্বাচন কেন্দ্রিক যেসব টেনশন এগুলো আছে, এগুলো থাকবে, কিন্তু আমরা নির্বাচনে ঢুকে গিয়েছি। সেক্ষেত্রে যে মনোনয়নগুলো দেওয়া হলো, অনেক বিএনপির হেভিওয়েট প্রার্থী বাদ পড়েছেন, ক্ষেত্র বিশেষে প্রতিবাদও হয়েছে। আপনার কাছে কেমন মনে হয়েছে এখন পর্যন্ত মনোনয়ন? দেখুন, ইটস এ মিক্সড ফিলিংস। এই কারণে মিক্সড ফিলিংস যে এত বড় একটা দল, 300 আসনে তাদেরকে ডিল করতে হচ্ছে, এবং একাধিক আসনে, একাধিক না, প্রায় 300 আসনেই প্রত্যেক আসনে মিনিমাম 3 থেকে 4 জন করে নমিনেশন, মানে প্রত্যেকেই যোগ্য। সেখান থেকে আমি যদি বলি যে হ্যাঁ, আমি যাকে নমিনেশনে চেয়েছি তার নমিনেশন হয়নি, আবার আমি এমন এমন নমিনেশন দেখেছি যেগুলা দেখে আমি খুবই খুশি হয়েছি। হ্যাঁ, আমি যদি স্পেসিফিক করে আমার কাছে জানতে চান, কারোর পক্ষপাতিত্ব করা ঠিক হবে না, যেহেতু আমি মনে করি যে 300 আসনেই এই দলের জয়ের জন্য শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি একজন কাজ করছি। মানে আমার যত কাজ, কথাবার্তা তো এটাই। সেই হিসেবে আমি চাই যে 300 আসনেই তারা ভালো করুক। সেজন্য আমি বলবো যে না, ভালো। কিন্তু আমরা যখন, আমার সামনে রুমিন ফারহানা আছেন, সেই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফাইটার আই হ্যাভ এভার সিন। কিন্তু জোটগত নির্বাচনের স্বার্থে অথবা নির্বাচনী আসন কেন্দ্রিক জটিলতার স্বার্থে আমি জানি না কেন তারটা উইথড্র করে রাখা হয়েছে। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, আমি খুশি। জনাব তারেক রহমান বগুড়া 6 থেকে ইলেকশন করছেন, বেগম খালেদা জিয়া। আমি সারা জীবন, মানে গত 14 ইলেকশন, যেটা বললেন যে ইলেকশন আসে, ইলেকশন না, তারপর থেকে সবসময় আমি স্বপ্ন দেখেছি যে একদিনের জন্য হইলেও তিনি আবার সংসদে যান, কিংবা প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করুন। এগুলো আমার ব্যক্তিগত দুর্বলতা, এটা পাবলিকলি বলা ঠিক কিনা আমি জানি না। তো সেই জায়গাগুলো তো ভালো হয়েছে। কিশোরগঞ্জের ফজলুর রহমান সাহেব, যাকে একেবারেই কোণঠাসা করার রাজনীতি করা হয়েছে, তিনি নমিনেশন পেয়েছেন, এবং আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের একটা বড় অংশের মানুষের সফট কর্নার তার প্রতি আছে। তো সেই জায়গা থেকে তাকে 3 মাসের জন্য বহিষ্কার করা হয়েছিল, আপনি জানেন, কিন্তু নমিনেশনে ঠিকই তাকে দেয়া হয়েছে। এমন অনেক মানুষকে আমি চিনি যাদের সাথে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি 5 বছর কথা বলেন নাই, কিন্তু নমিনেশন দেওয়ার সময় ঠিকই নমিনেশন দিয়েছেন, কারণ তিনি দেখেছেন যে উইনিং ক্যাপাসিটি কোথায়, হ্যাঁ, সেইটা সর্বোচ্চ। এবং এক পরিবারের দ্বিতীয় ব্যক্তিকে নমিনেশন তিনি দেন নাই, যেমন সালাউদ্দিন আহমেদ সাহেবের ওয়াইফ হাসিনা আহমেদ। আমি আরও অনেক নাম বলতে পারবো, আমরা লিস্ট ধরে ধরে নাম বলতে পারবো। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী যদি
গণতন্ত্রের জন্য ওনার ভূমিকার কথা আমরা বলি, তাহলে হি ইজ ওয়ান অফ দ্য সিঙ্গেল মোস্ট ফিগার যে দিনের পর দিন রাস্তায় একটা চাদর মুড়ি দিয়ে বসে বিএনপি নামক দলটার অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। তিনি নমিনেশন পান নাই। তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন, আমার প্রিয় মানুষ হুমায়ুন কবির, উনি পররাষ্ট্র বিষয়ক বড় দায়িত্ব পালন করেন, ওনাকে নমিনেশন দেওয়া হয় নাই, কিন্তু মাঠে যিনি দায়িত্ব পালন করেছেন ইলিয়াস আলীর স্ত্রী লুনা রুশদি, ওনাকে নমিনেশন দিয়েছেন। তো এরকম অগণিত আমি এক্সাম্পল দিতে পারবো যে দলের জন্য, ক্যালকুলেশনের জন্য অনেক জায়গায় নমিনেশনকে কাট করা হয়েছে এবং ইটস এ ভেরি টাফ জব, এবং সেই টাফ জবটা হয়েছে। এখন ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকবে, কিন্তু আমার মনে হয় যে ব্যাপকভাবে যে মনে করা হয় যে না খুব অনেক বেশি বিদ্রোহী প্রার্থী, এটা আমি এখনো মনে করি না যে খুব বেশি বিদ্রোহী প্রার্থী হবে। কারণ এবার ইলেকশনটা আমার বিশেষ করে ভাইরা যেভাবে মাঠে শক্তিমত্তা জানান দিচ্ছে, তাতে দলের উইন নিয়ে সবাই খুব কনসার্ন এবং সেই জন্য কাজ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। জি, ধন্যবাদ।